দর্শক, আপনারা জানেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত দিনের একদিন আগেই ভারতের রাজধানী দিল্লিতে উপস্থিত হয়েছেন। যতটুকু জানতে পারলাম যে খলিলুর রহমানের সঙ্গে তার সহকারী সিনিয়র সচিব মুস্তাইন বিল্লাহ গিয়েছেন এবং দুইজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা গিয়েছেন। সামরিক কর্মকর্তা, তাদের নাম জানতে পারিনি। তো সাধারণত বাংলাদেশ থেকে কোনো উচ্চ পর্যায়ে কর্মকর্তা ভারতের রাজধানীতে গেলে বাংলাদেশ হাইকমিশন তাদের জন্য 5 স্টার হোটেল বুকিং করে। ডক্টর খলিলুর রহমানের জন্য ঠিক একই 5 স্টার হোটেল বাংলাদেশ হাইকমিশন দিল্লির পক্ষ থেকে বুক করা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ডক্টর খলিলুর রহমান তার জন্য নির্ধারিত সেই হোটেলে না উঠে তিনি বাংলাদেশ হাইকমিশনের কক্ষে থাকার সিদ্ধান্ত নেন এবং সেখানে রাত কাটান। এই বিষয়টা আমাকে ভাবায়। মানে আমি মনে করি যে হয়তোবা ডক্টর খলিলুর রহমান জানেন যে ভারত তাকে পছন্দ করে না, একেবারেই পছন্দ করে না। সুতরাং এই নয়াদিল্লির 5 স্টার হোটেলে হয়তো থাকা তার জন্য নিরাপদ হতে নাও পারে। এইসব চিন্তা করেই হয়তো তিনি এই হোটেলের বদলে বাংলাদেশ হাইকমিশনের একটি কক্ষে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। এটা আমার যুক্তি। এবং এরপর ঘুম থেকে উঠে সকালবেলা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আধা ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন এবং এই বৈঠক নিয়েই মানুষের মনে ব্যাপক কৌতূহল যে কি কথা হয়েছে অজিত দোভালের সঙ্গে। এরপর কলম্বো সিকিউরিটি কনক্লেভের মূল অনুষ্ঠান শুরু হয় এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি ভাষণ প্রদান করেন এবং সেখানে তিনি বলেন যে আমি কলম্বো সিকিউরিটি কনক্লেভকে একটি উন্মুক্ত আঞ্চলিকতাবাদের ভিত্তিতে একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসাবে বিকশিত দেখতে চাই। এই নিরাপত্তা ফোরাম পারস্পরিক আস্থা, সুবিধা ভাগাভাগি এবং খেয়াল করবেন কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এগিয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশ ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্যের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন হুমকির মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দেখেন, তিনি বলেন যে আমরা ভুয়া তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের সম্মুখীন হচ্ছি। অবশ্যই ভারত থেকে এই সম্মুখীন হচ্ছে, এটা বলা অপেক্ষা রাখে না। আপনি দেখেন যে ভারতের প্রত্যেকটা টিভিতে বলতেছে যে শেখ হাসিনার ফাঁসির রায় নাকি বাংলাদেশে প্রচুর লোক মারা গেছে, বাংলাদেশ অচল হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলে না, ভাঙচুর আগুন, অথচ কিছুই নেই। তারা ওই বিভিন্ন দেশের বিভিন্ন আগুনের বিভিন্ন ছবি এনে তারা এইসব ভিডিও টিডিও বানায়। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন উৎস হচ্ছে ভারত। তাহলে খলিলুর রহমানের বক্তব্যে আমরা দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো নাক গলাতে পারবে না, স্পষ্ট তিনি মুখের উপর বলেছেন। দ্বিতীয়, এইসব মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়ানো যাবে না, তিনি এটা স্পষ্ট বলেছেন। এবার আসি যে এই অজিত দোভালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে আসলে কি কথা হয়েছে। দেখুন, এগুলো জানা খুব টাফ, বাট আমরা যেরকম উড়ে উড়ে জানি আর কি, যে অবশ্যই খলিলুর রহমান বাংলাদেশে এসেছেন, এসে সেখানে কিছু লোকের সঙ্গে কথা বলেছেন, কি কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেখানে সামরিক কর্মকর্তারাও ছিলেন। তো সব মিলিয়ে কিছু কিছু খবর আসলে আমাদের কানে আসে। তো এই নির্ভরযোগ্য সূত্রে যা জানা গিয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমান অজিত দোভালের সামনে খুবই স্ট্রং পজিশন নিয়েছেন, খুবই স্ট্রং পজিশন। এবং খলিলুর রহমানের মনে হয়েছে যে ভারত আসলে আগের চেয়ে সুর একটু নরম করেছে। কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর ভারত কি বলেছে? ভারত বলেছে যে আমরা এই শেখ হাসিনার রায়ের ব্যাপারে অবগত আছি এবং আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চাই, আমরা অংশীদারিত্বমূলক সম্পর্ক চাই এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক সম্পর্ক সকল পক্ষের সঙ্গে নিশ্চিত করতে চাই, এরকম একটা কথা বলেছে তো, তাই না? তো এই স্টেটমেন্টটা কিন্তু আওয়ামী লীগের পছন্দ হয়নি। আওয়ামী লীগ মনে করেছিল যে ভারত সরকার বলবে যে না, এই বিচার ভুয়া, এই বিচার মানি না ইত্যাদি, কিন্তু ভারত সরকার কিছুই বলে নাই। ভারত সরকার পরোক্ষভাবে এই বিচারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ভারত সরকারের এই বিবৃতি শুনে কলকাতায় পলাতক আওয়ামী নেতাদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তো ভারত আগের চেয়ে নরম হয়েছে, কোনো সন্দেহ নাই। এটাই খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে খলিলুর রহমান বুঝতে পেরেছেন। বাট খলিলুর রহমান অত্যন্ত স্ট্রং পজিশন নিয়েছেন। খলিলুর রহমান অজিত দোভালকে বলেছেন যে হাসিনা ইজ এ গন কেস, ডেড কেস, এটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি হচ্ছেন শেখ হাসিনার লোকাল গার্জিয়ান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় কিন্তু এই অজিত দোভালই শেখ হাসিনাকে হিন্ডন বিমানবন্দরে রিসিভ করেছেন এবং শেখ হাসিনা নাকি অজিত দোভালের হাত ধরে অনেক কান্নাকাটি করেছেন সেই সময়। যাই হোক, তো খলিলুর রহমান বলেছেন অজিত দোভালকে যে হাসিনার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না,
হাসিনা হচ্ছে ডেড কেস। বাংলাদেশে হাসিনা আর কখনোই ফিরবে না এবং তাকে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না। এখন অজিত দোভাল এটা খলিলুর রহমানকে জিজ্ঞেস করেছেন নাকি অজিত দোভাল নিজ থেকেই বলেছেন, এটা আসলে জানা যায়নি। এবং আমি শুনেছি যে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা কথা হয়েছে এবং খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সুতরাং বোঝাই যায় যে এটা আলোচনাটা খুবই ভালোভাবে হয়েছে। এবং সেখানে আরো শোনা যায় যে ভারতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে আসুন সে ব্যাপারে একটু আলোকপাত করি। আলোচনা হচ্ছে যে ভারত চায় বাংলাদেশের ভিতর দিয়ে একটা ট্রানজিট, কলকাতা থেকে আসামের দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে যে একটা রেল লাইন বা সড়ক পথ, পদ্মা সেতু হয়ে, এটা ভারত চায়। ভারত ট্রানজিট চায়, ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। তারপরে বাংলাদেশের ভিতরে কয়েকটা ইকোনমিক জোন চায়, যেমন ওই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিজেড এর মতো এরকম জোন চায়, ডিপ্লোমেসি উন্নয়ন করতে চায় এবং নিরাপত্তা বিষয়ক তথ্য আদান প্রদানের সহযোগিতা চায়। প্লাস একই সঙ্গে আরো বিভিন্ন কথাবার্তা আছে, যেমন ভারতের দাবি যে বাংলাদেশ নাকি প্রচুর জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে, এটা নিয়ে একটা কনসার্ন আছে, সিকিউরিটি কনসার্ন এগুলো আছে। এই যে ভারত এই জিনিসগুলো চায়, এটা কিন্তু গোপন বিষয় না। এটা ভারত এর আগেও বিএনপি এবং জামাতকে প্রস্তাব দিয়েছিল যে যেই ক্ষমতায় আসো আমাদেরকে এই ট্রানজিট, করিডোর, ইকোনমিক জোন, সিকিউরিটি, তথ্য আদান প্রদান এগুলো আমাদেরকে দিতে হবে। কিন্তু এই প্রথম অজিত দোভাল সরাসরি খলিলুর রহমানকে অ্যাপ্রোচ করলো যে আমরা এগুলো চাই এবং এতে আমরাও সহযোগিতা করব, তোমরাও সহযোগিতা পাবে। তখন উত্তরে খলিলুর রহমান বলেছেন যে আমরা আসি আর মাত্র 2.5 থেকে 3 মাস, এবং এই যে তোমাদের ট্রানজিট, তারপরে ইকোনমিক জোন প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে অনেক লং টার্ম আলোচনা, অনেক হিসাব নিকাশ, অনেক বিশেষজ্ঞ মহলে আলোচনা নির্ধারণ, অনেক কিছু। সুতরাং এটা আমাদের পক্ষে করা সম্ভব না, বাট পরবর্তী সরকার এসে এসব ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এবং খলিলুর রহমান বলেছেন যে যেহেতু বাংলাদেশের আদালতের একটা রায় হয়েছে এবং সেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দেওয়া হয়েছে, সুতরাং আমরা তাদেরকে ফেরত চাই। তো অজিত দোভালের কথা হচ্ছে যে আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক এত বিশাল যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রেখে আসলে আমরা সম্পর্ক নষ্ট করতে চাই না। কিন্তু যেহেতু শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে এবং শেখ হাসিনাকে ভারতে রাখার ব্যাপারে ভারতের সর্বদলীয় একটা ঐক্যমত্য হয়েছে, সুতরাং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক আলোচনা এবং সময় প্রয়োজন। তখন খলিলুর রহমান বলেছেন শেখ হাসিনার ব্যাপারে সময় প্রয়োজন ঠিক আছে, বাট এই যে আরো পলাতক নেতা যেমন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, জেনারেল মুজিব, নওফেল, আরাফাত, এদেরকে পাঠিয়ে দাও, তাই না? আস্তে আস্তে এরা আসুক। তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন যে এগুলোর জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের আলোচনার টেবিলে বসা প্রয়োজন। এবং কি আলোচনা? আলোচনা হচ্ছে যে আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে ট্রানজিট, করিডোর, ইকোনমিক জোন, তারপরে ডিপ্লোমেসি উন্নয়ন, তথ্য আদান প্রদান, এরকম বিভিন্ন দিতে হবে, তাহলেই আমরা এগুলোর ব্যাপারে ভেবে দেখব। প্লাস অজিত দোভাল বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, চায়নার সঙ্গে সম্পর্ক, সামরিক সহযোগিতা, এগুলোতে আমরা সন্তুষ্ট নই। তখন খলিলুর রহমান বলেছেন যে এগুলো সবই হচ্ছে আত্মরক্ষার জন্য, ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয়। এবং পাকিস্তান এবং চীনের সঙ্গে আমরা ততটুকু সম্পর্কই রাখি যতটুকু সম্পর্ক আমাদের শুধু আত্মরক্ষার জন্য, ভারতের কোনো ক্ষতি করার জন্য নয়। সুতরাং এর ব্যাপারে তুমি 100% নিশ্চিত থাকো যে বাংলাদেশ থেকে কখনোই ভারতের বিরুদ্ধে কখনো কোনো কিছুই করা হবে না, এবং আমাদের সেই ইচ্ছাও নেই। হাসিনাকে বা কামালকে বা কাদেরকে বা অন্যান্যদেরকে বাংলাদেশে ফিরানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসবে কিনা বা ভারতের সঙ্গে নিগোসিয়েশন করবে কিনা, এই ব্যাপারে আসলে খলিলুর রহমান নিজেরা তেমন কোনো মন্তব্য করেননি, বাট বলেছেন যে এগুলো একটা দীর্ঘ ব্যাপার, সুতরাং এগুলো পরবর্তী সরকারের জন্য আমরা রেখে দেব। তবে হ্যাঁ, আলোচনাটা এখন শুরু করা যায়, কিন্তু এটা যে শেষ হবে তত বলাই বাহুল্য, তাই না? মাত্র অল্প কয় মাস আছে। সুতরাং এই সামগ্রিক আলোচনা থেকে একটা বিষয় বোঝা যায় যে ভারতের টোন আগের চেয়ে অনেক নরম, তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায় এবং তারা আসলে নতুন করে কোনো বিবাদে জড়াতে চায় না। এবং অজিত দোভাল খলিলুর রহমানকে বলেছে যে বাংলাদেশের জন্য অলরেডি আমরা ভারতের বিজনেস ভিসা গ্রান্ট করা শুরু করেছি, আমরা তোমাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাই। কারণ ভারতও বুঝে গিয়েছে যে হাসিনার ফাঁসির রায়ের পর বাংলাদেশে কোথাও কোনো টু শব্দ হলো না, গন্ডগোল হলো না, তার মানে হাসিনার কোনো সমর্থন নাই, সে গন কেস। তো এখন তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক চায়। এবং খলিলুর রহমানও বলেছেন যে আমরা ভারতের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক চাই না, প্লাস সামনে নির্বাচন, এখন তো নয়,
কখনোই চাই না। তোমরা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখো তাহলে আমরাও রাখবো, কিন্তু আমাদেরকে এই যে অপরাধী যারা আছে দণ্ডপ্রাপ্ত তাদেরকে ফেরত দিতে হবে। এবং দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অজিত দোভাল খলিলুর রহমানকে বলেছেন যে শেখ হাসিনা না হোক, অন্তত আওয়ামী লীগের কিছু হেভি ওয়েট পলাতক নেতা যারা কলকাতায় লুকিয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের আমলেই, এই আগামী 2-3 মাসের ভিতরেই এই সরকারের আমলেই ভারত হ্যান্ড ওভার করতে পারে। শেখ হাসিনা না, কিন্তু যারা আছে যেমন কামাল, কাদের, জেনারেল মুজিব, অন্যান্য যারা আছে, অনেকে আছে না, এদের কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতাকে এই সরকারের আমলেই ভারত হস্তান্তর করবে বাংলাদেশের কাছে, যদি বাংলাদেশের কাছ থেকে তারা কিছু নিশ্চয়তা পায়। এর জন্য তারা চায় বাংলাদেশ সরকার আলোচনার টেবিলে বসুক। আর বাকি থাকে শেখ হাসিনা। শেখ হাসিনার বিষয়ে তারা এখনো কোনো কথা বলেনি, বাট আমি তথ্য শুনেছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে তারা তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করতেছে। ভারত চায় যে শেখ হাসিনাকে যতই তারা রাখবে ততই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, কারণ শেখ হাসিনার মুখও বন্ধ হবে না, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। সুতরাং যদি শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে ভারতের এই সমস্যা নাই। এখন ভারতের পছন্দ হচ্ছে পূর্ব ইউরোপের দেশ, খুব সম্ভবত বেলারুশ। আপনারা জানেন যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো আজকে মনে হয় 45 বছর ধরে ক্ষমতায়, 45 ইয়ার্স। তো তিনি মূলত ভারত চায় শেখ হাসিনাকে সেখানে পাঠিয়ে দিতে, কারণ শেখ হাসিনাকে ভারত এমন দেশে পাঠাতে চায় যে দেশের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। সুতরাং বাংলাদেশ ওই দেশকে কি বললো না বললো ওই দেশ কেয়ার করবে না। যদি বাংলাদেশ বলে বেলারুশকে হাসিনাকে ফিরিয়ে দাও, বেলারুশ কেয়ার করবে না। প্লাস ভারত হাসিনার খরচ টরচ সব বহন করবে বেলারুশে থাকলেও। এর কটা শর্তে আসলে চাইবে শেখ হাসিনাকে বেলারুশে পাঠিয়ে দিতে। বাট আমি এখনো বিশ্বাস করি শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের কাছে তুলে দিবে না। হয়তো খলিল সাহেবকে বলতেছে আসো আলোচনার টেবিলে বসি, তারপর দেখা যাবে, বা সর্বদলীয় বৈঠক করতে হবে, অন্যান্য দলের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু আমি মনে করি এখনো শেখ হাসিনাকে কখনোই ভারত ফেরত দিবে না। তবে খুব শীঘ্রই এই কামাল, কাদের যারা যারা আছে সবাইকেই বাংলাদেশের কাছে তুলে দেওয়া হবে যদি তারা একটা গুড ডিল পায়। এবং আশা করি খুব শীঘ্রই নতুন নির্বাচিত সরকার যারা আছে তারা আলোচনার টেবিলে বসে এই যারা আছে, এই পলাতক যারা আছে শেখ হাসিনা ছাড়া, যদি তাদেরকে ধরে এনে তাদের বিচারটাও করা যায় তাও তো খারাপ না, তাই না? দর্শক, আপনারা কি ভাবছেন? এই যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি এই যে ভারতে গেলেন, ভারতে গিয়ে উঁচু গলায় কথা বললেন যে বাংলাদেশের